বন্ধুরা নমস্কার। বিষয় চিত্তের প্রকৃতি। বন্ধুরা, আমরা বহু মানুষ জানি যে অবস্থাভেদে চিত্তের 5 রকম প্রকৃতি আছে। যেমন ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র আর নিরুদ্ধ। আমাদের একটা কমন সমস্যা হলো কিছুতেই আমরা মনকে স্থির করতে পারি না। স্থির করা মানে একাগ্র করতে পারি না। আরও একটা সমস্যা হয়ে যায় যখন আমরা জপ করতে বসি, ইষ্টনাম বীজ মন্ত্র যখন আমরা জপ করতে বসি, ওই সময়টা তো একাগ্র হওয়ার প্রয়োজন আছে, কিন্তু সমস্যা হয়ে গেল এই সময়টাই এই চিত্ত বড় আমাদের সঙ্গে বিট্রে করে। যত রকমের চিন্তা ভাবনা এসে ঠিক এই সময় মগজের মধ্যে ঢোকে, আর মনটা এদিক ওদিক দৌড়াতে থাকে, কিছুতেই একাগ্র হতে পারি না। মন একাগ্র না হলে পরে সব ভণ্ডুল হয়ে যায়। তো তার আগে এই 5 রকম যে আমাদের চিত্তের যে প্রকৃতি, সেটা সম্বন্ধে একটু আলোচনা করা যেতে পারে। ক্ষিপ্ত মানে কি? এরকম অবস্থা, ক্ষিপ্ত মন বলছে না, ক্ষিপ্ত মন। মন তখন না এই কামনা দ্বারা আকুলিত হয়ে নানা বিষয়ে দৌড়তে থাকে তার স্বাদ নেবার জন্য। বিক্ষিপ্ত, হ্যাঁ, বিক্ষিপ্ত চিত্ত। এই অবস্থাটা খুবই খারাপ। আর একটা হলো মূঢ়। এই অবস্থায় হয় কি, মানুষ তমোগুণ দ্বারা আক্রান্ত হয়ে যায়। তার ফলে হয় কি, সে মোহগ্রস্ত হয়ে পড়ে। কীরকম মোহ, যদি একটু উদাহরণ দেওয়া যায়। এরকম একটা কথা প্রচলিত আছে না, যে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শুতে, গামছারও স্বাদ হয় ধোপা বাড়ি যেতে। এরকম একটা কথা আছে। আমরা একটা খুব সুন্দর উদাহরণ আমার ছোটবেলায় এরকম শুনেছিলাম পরিবারের মানুষের কাছে, যে এমন কুড়ে মানুষ সারা দিন খালি শুয়ে শুয়ে কাটাবে আর আকাশ কুসুম চিন্তা করতে থাকবে। তো কিরকম সে অলস, বলছে গাছ থেকে একটা আমড়া পড়েছে, তার মুখ থেকে হয়তো ফুটখানিক দূরে, সেটা খাওয়ার জন্য সে লালায়িত, কিন্তু সেটাকে হাত দিয়ে আনার মতো, এনে তার মুখে দেওয়ার মতো তার ইচ্ছে নেই। তখন যে পথিক যাচ্ছে, বলছে, ও পথিক, তোমার একটু পা দিয়ে আমড়াটাকে আমার মুখের দিকে একটু ঠেলে দাও না। এরকম প্রকৃতি, যে মূঢ়তা বলে একে। আর একটা হলো বিক্ষিপ্ত। এই বিক্ষিপ্ত অবস্থাটা কিরকম, মনটা এদিক ওদিক দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু মাঝে মধ্যে যেন অন্তর্মুখী হচ্ছে, যেন স্থির হয়ে বসছে, যেন ঠিক এরকম একটা অবস্থা বিক্ষিপ্ত। ক্ষিপ্তটা কি, আগে যেটা বললাম, সাংঘাতিক অবস্থা, ক্ষেপে যায় বলে না, সেই ক্ষেপা থেকে ক্ষিপ্ত, সেই কামনা দ্বারা তাড়িত হয়ে খালি ইন্দ্রিয়গুলো নিয়ে বিষয়ের প্রতি দৌড়চ্ছে। আর একটা হলো একাগ্র। এই বিক্ষিপ্ত অবস্থা কিন্তু এই সাধনার প্রথম অবস্থা। মনটা এদিক ওদিক দৌড়াচ্ছে ঠিকই, মাঝে মধ্যে যেন স্থির হচ্ছে, এটা সাধনার প্রথম অবস্থা। এটি যার হচ্ছে ভালো লক্ষণ। আর একাগ্র মানে কি, একেবারে লক্ষ্যে সুস্থিত হয় একাগ্র। স্বামী বিবেকানন্দের এমন একটা ক্ষমতা ছিল, সহজেই কোনো একটা বিষয়ের প্রতি একাগ্র হয়ে যেত তার মন, চিত্ত। এই জন্য এরকম মোটামুটি সেই এনসাইক্লোপিডিয়া নিমেষের মধ্যে পড়ে শেষ করে ফেলতেন। এর একটা ছোট্ট উদাহরণ এরকম দেওয়া যেতে পারে। দেখবেন ছোটবেলায় যখন
কেউ সবে পড়াশোনা শিখেছে, সেরকমভাবে লাইন ধরে ধরে পড়ে সব বিষয়টা জানার চেষ্টা করে। বা অপরিণত যারা, তারা একটা বিষয় পড়তে গিয়ে বিষয়টা একেবারে আদ্যপ্রান্ত পড়ে ফেলে। আর যারা ঠিক একাগ্র হতে পারে না, এক নিমেষে বুঝতে পারে, প্রথম মাঝখানে শেষ লাইন পড়েই বুঝতে পারে এর মধ্যে কি থাকতে পারে। স্বামী বিবেকানন্দের এই একাগ্রতা জনিত কারণে তিনি নিমেষে বড় বড় গ্রন্থ তিনি করায়ত্ত করে ফেলতেন। আর একটা কি, নিরুদ্ধ অবস্থা, শেষ যেটা নিরুদ্ধ, এটি হলো সমাধি অবস্থা। এই অবস্থায় না মানুষ বৃত্তি শূন্য হয়ে যায়, চিত্ত বৃত্তি তখন শূন্য হয়ে যায়। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, দেখবেন কেউ কেউ সমাধি হয়েছে, তার বাইরের জগৎ সম্বন্ধে আর তার কোনো ধারণা নেই, আর কোনো ধারণা নেই তার। হয়তো সারা শরীরে পোকা মাকড় সাপ পোক বেড়াচ্ছে শরীর বেয়ে, তার সে চেতনা নেই। যেমন রত্নাকর দস্যু যখন নারদের আশীর্বাদ ধন্য হলেন, অনুতপ্ত হলেন, তখন তিনি যখন সাধনায় বসলেন, যখন এমনভাবে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন যে বল্মিক হয়ে গিয়েছিলেন, তিনি সারা শরীরে সেই বল্মিক, ঢিবি হয়ে গিয়েছিল, উই পোকা। এই অবস্থায় হয় কি, পরমাত্মার সঙ্গে সে বিলীন হয়ে যায় এই অবস্থায়। তাই তার চিত্ত বৃত্তি শূন্য হয়ে যায়, বাইরের জগৎ দ্বারা সে প্রভাবিত হয় না। সচ্চিৎ আনন্দ, এটাকে বলা হয় এরকম আত্মস্বরূপ তখন তার কাছে প্রতিভাত হয়। আর মনকে ওইভাবে যখন চিত্তকে সে সংযত করে ফেলে, সমাধিস্থ করে ফেলে, তখন এই আত্মসংস্থ হয়ে ওঠে, সে আত্মস্বরূপ বিকশিত হয়ে যায়। এটি কিসের দ্বারা সম্ভব? যোগের দ্বারা। একটা শ্লোক আছে এখানে এরকম, যথার্ক রশ্মি সংযোগ अर्क কান্ত হুতাশনম আবিষ্কারোতি নৈক সান দৃষ্টান্ত সৎ যোগিনাম। এই যোগের কিরকম শক্তি বলছে, যে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তুমি যদি সূর্যের রশ্মিকে তুমি একত্রিত করো, কি হবে? সে কোনো একটা দাহ্য বস্তুকে জ্বালিয়ে দেবে, এত শক্তি। মনকে যদি সংযত করা যায় ধীরে ধীরে অভ্যাসের যোগে, প্রথমে এরকম যদি আমরা বিক্ষিপ্ত তো নিয়ে আসতে পারি, যে হ্যাঁ দৌড়াচ্ছে ঠিকই মন, কিন্তু মাঝে মাঝে আমি স্থির হচ্ছে, সাধনার প্রথম অবস্থা। এই জন্য এই যে বলা হচ্ছে না যে রাজযোগ, অষ্টাঙ্গ যোগ, যেটা এর উপায় বলে দিয়েছেন কিরকম, यम नियम आसन प्राणायाम प्रत्याहार ধারণা ধ্যান সমাধি, শেষ অবস্থা। এ তো আর কেবলে পুঁথিগত বা পুঁথির মধ্যে আবদ্ধ নয়, মানুষ তো করে করে এই শক্তি সন্ধান পেয়েছে, নিজেকে যোগস্থ করতে পেরেছেন। নিয়মে কি না হয়, অভ্যাসে কি না হয়, সাধনায় কি না হয়, সব কিছু হয়।
যে জলের যে প্রবাহ কত নরম, যে প্রবাহ কত শক্তপোক্ত পাথরও ক্ষয় হয়ে যায়। মানুষের যখনই ইচ্ছা শক্তি জেগে ওঠে, তার সঙ্গে যখন এই অভ্যাস একবার যুক্ত হয়ে যায়, সে সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। এর জন্য যে একবারে বড় বড় ডিগ্রি ধারণ করতে হবে, অনেক বড় পণ্ডিত হতে হবে, এমন কোনো কথা নেই। অভ্যাসের সঙ্গে এর কোনো, কত বড় বড় মানুষ, নামি দামি বিবেকী মানুষ পর্যন্ত বিচ্যুত হয়ে যাচ্ছে। ধারণা অন্যরকম জিনিস, ধারণা অন্যরকম। মানুষ এটি যখন উপলব্ধি করতে শিখে না, কিভাবে সৎ গ্রন্থের দ্বারা, সৎসঙ্গ দ্বারা মানুষ ভালো সঙ্গে এসে স্বর্গবাস করে, মন্দ স্বর্গে এসে নরক বাস করে। এটা মিথ্যে কথা নয়, অতিরঞ্জিত তো নয়, চরম সত্য কথা। সাধু পুরুষ, সাধু মহাপুরুষরা যেমন, মনি ঋষিরা যেমন এটি দেখিয়ে গেছেন নিজের জীবনের দ্বারা, তার জীবনশৈলীর দ্বারা, সেমনি আমরা অনেক গৃহী মানুষকে আমরা দেখি সংসার জীবনে সে নিষ্ঠার সঙ্গে পালন করছে, কি অসাধারণ তার চিত্তের প্রতি কন্ট্রোল, নিয়ন্ত্রণ। হ্যাঁ, হয়তো ইহজীবনে সমাধি পর্যন্ত সে যেতে পারল না, নিরুদ্ধ অবস্থায় যেতে পারল না, কিন্তু একাগ্র হতে পারে। একাগ্র হয়ে এই জীবন পর্যন্ত এগিয়ে রইল, তারপর সেটাই পরবর্তী জীবনে হয়তো ব্রট ফরওয়ার্ড হবে। সব হয়, where there is a will there is a way। আমরা আমাদের যত ভুল ভ্রান্তি হয়, আমরা যত নার্ভাস হয়ে যাই, যত ভয় পেয়ে যাই, উদ্বিগ্ন হয়ে পড়ি, বিকজ অফ ল্যাক অফ কনসেন্ট্রেশন। কত বিভ্রাট করে বসি আমরা, কনসেন্ট্রেশন হয় না বলে আমরা সহজে কোনো জিনিস মনে রাখতে পারি না, কনসেন্ট্রেশন করতে পারি না বলে চট করে বিষয়টাকে ধরতে পারি না। হ্যাঁ, কী বললেন জানি, আরেকবার 3-4বার জিজ্ঞেস করে যাচ্ছে। কনসেন্ট্রেশন নেই বলে একই জিনিস আমরা বারবার করি, ভুলে যাই। একটা সময় এমন হয় নিজের কান আর চক্ষুও বিশ্বাস করতে পারি না। কনসেন্ট্রেশন, মানুষ তখন স্থাণুবৎ হয়ে যায়। আরে আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনছেন না, কি করে শুনবে? সেটা একাগ্র হয়ে রয়েছে, পিঠে হাত দিয়ে এরকম করে ডাকছে, তার কোনো চৈতন্যই হচ্ছে না। কনসেন্ট্রেশন, যখন যেদিকে মন দেবে সেদিকেই মন, হাজার দিকে মন দিয়ে, যেমন একটা বলে না যে কথা আছে যে সব জানতা কোনোটাতেই ওস্তাদ নয়। কি করে ওস্তাদ হবে? কোনো জিনিসেই তো সে কনসেন্ট্রেট হতে পারছে না। কনসেন্ট্রেশন, আমরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েদের কিন্তু এটির প্রতি যদি আমরা একবার এই অভ্যাস গড়ে দিতে পারি যে কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো। যেমন দেখবেন একটা ছোট্ট শিশু একটা মোবাইল হাতে ধরিয়ে দিন, দেখবেন কীরকম মনোযোগ সহকারে, আপনি ডাকছেন সাড়াই দিচ্ছে না, মন দিয়ে দেখছি। তাহলে সেটি যদি করতে পারে, কেন আমরা কনসেন্ট্রেশন তাকে অন্যভাবে আমরা শেখাতে পারি না? যেদিকে সমূহ তার লাভ হবে, উপকার হবে, আমরা সেই দিকে যদি এই অভ্যাস করাতে পারি। মোবাইলে যদি সে কনসেন্ট্রেট করতে পারে, ভুলে কেন কনসেন্ট্রেট করতে পারবে না?
এমন তখন হয়ে যাবে না, চট করে যে বিষয়টা দেখছে সেদিকেই কনসেন্ট্রেট করে ফেলছে। এদের সাফল্য উন্নতি কেউ ধরে রাখতে পারবে না, কেউ আটকাতে পারবে না, সাফল্যের একদম চূড়ায় উঠে পড়বে, এতে ভুল নেই। যোগা, যোগা। নমস্কার বন্ধুরা।